বলছি ও রুকমা, যা যা তোর কাকা বাবুকে ডেকে আন, পিঠে বানিয়েছি সবার জন্য। তোর কাকা বাবু কত শখ করে রাত করে সব কিছু আনলো, এখন পিঠে হলো আর তার দেখা নেই। কাকিমা, কাকা বাবুকে তো দেখছি না, কই যে গেল? কই আর যাবে, ওই আছে না তোর কাকা বাবু এক গোয়াল ঘর নিয়ে, ওখানেই দেখ। পদ্ম কোথায় গেল বলতো? যা তো ওকে নিয়ে গিয়ে গোয়াল ঘরের দিকে যা, দেখিনি একবার। মা, এই তো আমি। বলি কই থাকিস, তোকে দেখতে পাই না কেন? যা তোর রুকমার দিকে নিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয়, দেখি সবাই মিলে শীতের পিঠা খাবো। মা, রুকমা তো আজ সবে এলো, আসতে না আসতেই খাটাচ্ছ। বাড়িতে গিয়ে দেখো বদলাম করবে। ধুর পদ্ম, তুইও না। কাকিমুনি কেবল একটুখানি কাকা বাবুকে ডেকে দিতে বললো, এ আর অমন কি কাজ? ঠিকই তো, সবাই মিলে পিঠে না খেলে কি আর মজা আছে বল? চল চল, গোয়াল ঘরে চল। আচ্ছা মা, তুমি বানাও, আমরা আসছি। চুলার ওপারে গরম তাওয়ায় পিঠা ভাজা হচ্ছে। শীতের হালকা আবেশ ও তার উপর শহর থেকে রুকমা এসেছে ওর কাকাবাবুর বাড়িতে বেড়াতে। মেয়েটা পিঠা বড্ড পছন্দ করে, তাই কাকাবাবু রাত করেই পিঠার জোগাড় যন্ত্র করতে হাটে গিয়েছিল। সেখান থেকে সব এনে কাকিমার হাতে দিয়ে কই যে গেল। রুকমা ওর কাকাবাবুকে ভীষণ ভালোবাসে, বাসবেই না কেন? ওর কাকাবাবু তো ওকে মেয়ের মতোই দেখে। পিঠা হয়ে যাওয়ায় কাকাতো বোন পদ্ম আর ও মিলে কাকাবাবুকে আনতে চায়। আসার পর থেকেই দেখেছে কাকাবাবু গোয়াল ঘরেই বেশিরভাগ সময় কাটায়। ওর কাকাবাবুর এক বিশাল গোয়াল ঘর আছে, সেখানে 10-12খানা গরু একসাথে পালা হয়। ওর কাকা একাই সব দেখাশোনা করে। রুকমা ধীরে ধীরে হাঁটতে থাকে। আচ্ছা পদ্ম, কাকা বাবুকে তো আসার পরপরই দেখি কেবল গোয়াল ঘরে, সারাক্ষণই কি ওখানে পড়ে থাকে? আর বলো না দিদি, বাবা পারলে তো রাতে এখানেই শয়। উনি ওনার গরুগুলোকে ভীষণ ভালোবাসে কিনা, তবে আজ একটু বেশি করছে। অন্যান্য দিন তো রাত করে ওখানে থাকে না, দিনের বেলায় কাজ শেষ করে চলে আসে। ও আচ্ছা, চল গিয়ে দেখি। আচ্ছা দিদি, তুমি হারিকেন খানা নাও, আমার একটু বাথরুম চেপেছে, আসছি আমি। অন্ধকারে কি করে যাবি? আরে, এই ফোন আছে তো আমার কাছে। আচ্ছা যা, সাবধানে যাস, আর তুই ঘরে চলে যাস। কাকা বাবু আর আমি চলে আসব। আচ্ছা। পদ্মদের ঘর থেকে একটু খানিকটা দূরেই ওর কাকাবাবুর গোয়াল ঘরটা। রুকমা কাকাবাবুকে ডাকতে থাকে। ও কাকা বাবু, কই গো তুমি? পিঠে খেতে ডাকছে কাকিমা তোমায়। বার কয়েক ডাক দেওয়ার পর কাকাবাবুর কোনো সাড়া নেই। আশ্চর্য, কাকিমণি তো বলেছিল এখানেই পাবো। দেখি তো ভেতরে গিয়ে। রুকমা ভিতরে যায়। পুরো গোয়াল ঘরে নীরবতা বিরাজ করছে, কাকাবাবু কোথাও নেই। রুকমা বিরক্ত হয়ে চলে যাবে ঠিক তখনই মনে হলো কেউ এখানে আছে। রুকমা হুট করে পিছনে ফিরে তাকায়। পিছনে তাকাতেই রুকমার কপালেই যেন চোখ উঠে যায়। রুকমার কয়েক হাত সামনে একটা আধা খাওয়া গরু পড়ে আছে, মেঝেতে রক্ত ভেসে আছে, আর তার ঠিক সামনে বসেই ওর কাকাবাবু একটা বড় হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কাকাবাবুর চোখগুলো লাল, মুখে রক্ত, দেখতে কি বিশ্রী না লাগছে। রুকমা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। রুকমা ভয়ে কাঁপছে। এ কি কাকা বাবু,
নাকি অন্য কেউ? সে কি চিৎকার করবে? যদি সত্যি সত্যি হয়ে থাকে তবে যেই হোক না কেন তার রক্ষা নেই। না, চিৎকার করা যাবে না। খুব কৌশলে ওকে এখান থেকে বেরোতে হবে। রুকুমা দম বন্ধ করে আস্তে আস্তে বেরোতে চায়। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দেয়, রুকুমা, চলে যাচ্ছিস? রুকুমার কলিজায় যেন কেউ খামচে ধরেছে, কারণ কণ্ঠটা ওর কাকাবাবুর। ঠিক কাকাবাবু না, কাকাবাবু রূপী পিশাচের। পিশাচটা কি টের পেয়ে গেল? রুকুমা এমন ভান করছে যে সে যেন কিছু জানেই না। সামনের দিকে তাকাতেই নিজেকে স্বাভাবিক করার ভঙ্গিতে সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকাবাবু তুমি এখানে? তোমাকে কত খুঁজলাম। কাকিমণি পিঠে বানিয়েছে, সেই কখন বাজার থেকে এলে, তারপর তো তুমি আর গেলেই না। তোর কাকিমাকে বলে দিস আজ আমি গোয়াল ঘরেই থাকবো। কি বলো কাকাবাবু, এমন জায়গায় তুমি? চুপ, বলছি না আমি এখানেই থাকবো। তোরা পিঠা খেয়ে নিস, আমি আর কখনো পিঠা খাবো না। রুকুমা কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে পদ্ম আসে। তাকে দেখে সে হাত ধরে টান মারে। ও বাবা, রোকমানি আর আমি কত খুঁজছি, তুমি এখানে? চলো, মার পিঠে বানানো শেষ। কাকাবাবুর চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। রুকুমা কথা কাটিয়ে কাকাবাবুকে বলে, ও কাকাবাবু তুমি থাকো, আমরা আসছি। বাবার এমন অদ্ভুত আচরণে পদ্ম অবাক হয়। গোয়ালঘর থেকে বাইরে বেরিয়ে এসব কি রোকমানি? পদ্মরে, এই গোয়াল ঘরে যে আছে সে আর আমাদের কাকাবাবু নয় রে, পিশাচ। বলিস কি রে দিদি? রুকুমা পদ্মকে সব খুলে বলে। কিন্তু দিদি, বাবার কি করে এমন হলো? সে তো জানি না রে বোন, চল কাকিমাকে গিয়ে সব কথা খুলে বলি। কিন্তু গরুগুলো যে আজ খেয়ে নেবে ওই পিশাচে। গরুর কথা বাদ দে বোন, গরু খেয়ে বেঁচে থাক। ভাব যদি গরু সাভার করে আমাদের খেতে আসে, মানুষ খায়নি, সেই তো বেশ। চল দিদি, চল চল, দ্রুত চল, মার কাছে যাই। দরজা বন্ধ করে রুকুমা, পদ্ম আর পদ্মর মা বসে আছে। পদ্মর মা ভয়ে কাঁপছে। অরুক মা, আমার এ কি সর্বনাশ হলো গো! এখন আমরা কি করব? কি হবে গো? কাকিমুনি, এখন আর কেঁদো না। আমাদের রাতটা সতর্ক থাকতে হবে, আর পিশাচটা যাতে কোনো মতে টের না পায়। ওটা যদি এখানে চলে আসে তাহলে আমরা আর বাঁচব না। তোর কাকা বাবু? জানি না কাকা বাবুর খবর, ও ভগবানই বলতে পারবে। কাকিমুনি, ভগবানের কাছে আশীর্বাদ চাও। সে রাতে ওরা কেউ আর ঘুমাতে পারেনি। ক্ষণে ক্ষণে গোয়ালঘর থেকে গরুর চিৎকার ভেসে আসে আর হাড়গোড় চাবানোর শব্দ। এদিকে রুকুমারও ভয়ে আত্মা কেঁপে ওঠে। কাকাবাবুর গোয়ালঘরে আজ নিশ্চয়ই সব গরু শেষ। কাল গিয়ে শুধু হাড় আর রক্তই পাওয়া যাবে। কাকিমণি ক্ষণে ক্ষণে বিলোপ করে উঠেছেন। যে লোকটা সাজের বেলায়ও হাটে গেল ঠিকঠাক, হাট থেকে এসে তার কি যে হলো। রাত 2 কি 3 হবে। হঠাৎ করে কাকাবাবু বাইরে থেকে করুণ সুরে ডাকতে লাগলো, ও পদ্ম, ও রুকুমা, দরজা একবার খুলো দেখি, ঘরে আসবো। ও ঘরে আর ভালো লাগছে না। ওরা বেশ বুঝতে পারছে পিশাচটা সব সাবার করে ফেলেছে, এখন ঘরে আসতে চায়। আশেপাশে কোনো বাড়িও নেই, তাই চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নেই। যা করার ওদেরকেই বুদ্ধি করে করতে হবে। বারবার কাকাবাবু এসে করুণ সুরে ডাকছে, আর ওরা ঘুমের ভান করে পড়ে থাকে। কাকাবাবু সইতে পারে না। এক পর্যায়ে সে রেগে দরজা খটখটাতে থাকে। রুকুমা গুটিসুটি মেরে শুয়ে থাকে।
হঠাৎ করে জানালা দিয়ে কাকাবাবুর মুখ উকি মারে। চোখগুলো লাল, মুখে রক্ত ভেসে উঠেছে। কাকাবাবু করুণ চোখে বলে ওঠে, রুকুমা, ও মা, দরজাটা খোল না, একটু ভেতরে আসবো। আর ঘরে একা ঘুম হচ্ছে না মা। রুকুমা, পদ্ম আর কাকিমণি খুব সাবধানে দরজা খুলে। গোয়াল ঘরের কাছে পা টিপে টিপে যায়। চোখ কপালে উঠে যায় সবার। পুরো গোয়াল ঘরটা রক্তে ভেসে গেছে। চারপাশে শুধু হাড় আর হাড়, একটাও গরু নেই, কাকাবাবুও নেই। কোথায় গেল? ও কাকি, পিশাচটা বোধহয় চলে গেছে। না রে, যে একবার মাংসের স্বাদ পেয়েছে সে যাবে না। তাহলে আসে কোথাও এখানে। আর দেরি করা যাবে না, এখনই আমাদের লক্ষণদার কাছে একবার যেতে হবে। সে কে কাকিমণি? উনি আমাদের এ গায়ের হুজা, ভূত প্রেত পিশাচের জম। কাকিমণি, আমরাও যাব? হ্যাঁ রে, নিশ্চয়ই। তোদের আমি এখানে রেখে যাব না কিনে মা। চল চল, আর দেরি করা যাবে না। ওটা বোধহয় কোথাও বেরিয়েছে, আবার চলে আসবে। রুকুমা, পদ্ম আর ওর মা বেরিয়ে পড়ে লক্ষণদার বাড়ির উদ্দেশ্যে। ঘরের দরজায় গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর কাকিমা, রুকুমা, পদ্ম আর লক্ষণদা বাড়ি আসে। কাকিমণি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ওই দেখো দাদা, ওই যে পিশাচটা বসে আছে। বাড়ির উঠোনে বসে পড়ে। তারপর একটা গোল কিছু আঁকে আর কিছু কাঠখড় দিয়ে আগুন ধরায়। বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকে। রুকুমা শহরে থাকে বলে এসব আগে সে কখনো দেখেনি। এসব কি কাকিমণি? উনি কি করছেন? উনি মন্ত্র পড়ছেন মা, দেখবি একটু পর সব ঠিক হয়ে যাবে। লক্ষণদা এতক্ষণ পর কথা বলে। চেঁচিয়ে এসে বলে জিজ্ঞাসা করে, কি রে নরপিচাস, কি চাই তোর? কেন এসেছিস? যা দূরে যায় বাড়ি থেকে। না, যাব না। এবারই আমার বাড়ি, ওটাই আমার গোয়ালঘর। ওটা ছাড়া আমি কোথাও যাব না। কিন্তু তুই তো সব গরু সাবার করেছিস, এখন কি চাস? শুধু গরু? এবারে সকালকে চিবিয়ে খাবো। কিন্তু সকলে তো তোর কি ক্ষতি করলো? আর রুকুমার কাকাবাবু কোথায়? ও কিন্তু গতকালকেই মেরে দিয়েছি। রাত করে আমি বাসায় বিছিলাম, বেটা মাছ গুড় কি সব নিয়ে যাচ্ছিল। ব্যাস দিছি বেটাকে ঘাড় মুটকে, শুধু ঘাড়। ওটাকে সাবার করে তারপর এখানে আসি। একথা শোনা মাত্রই কাকামণি, পদ্ম, রুকুমা কাঁদতে থাকে। হায় ভগবান, কি সর্বনাশ হলো গো আমার! কেন যে রাত করে বাজারে পাঠালাম? সব আমার দোষ। আমি না আসলে এমন কিছু হতো না। চুপ করো তোমরা, যা হবার হয়েছে। এখন এ আপদকে বিদায় করতে হবে, না হলে বাকিদের সবাইকে সাবার করে দিবে। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা, যাস না কেন? না হলে এ তোকে আমি খুন করবো এবার। না না, আমি যাব না। কেন যাবি না? আমি ওই গোয়াল ঘরেই থাকবো।
ওটা ছেড়ে আমি যেতে পারবো না। না, ওই গোয়াল ঘরে তোর আর কোনো কাজ নেই। যা বলছি এক্ষুনি যা, নাহলে দেখ কি করে। ওঝা আবারও আগুনে কিছু ছিটায়। পিশাচটা চেঁচিয়ে ওঠে। এই যাচ্ছি যাচ্ছি, আর মেরো না, কিন্তু আমার একটা আবদার আছে। আমাকে আজ রাত 10টায় সেই কাকাবাবু গোয়াল ঘরে এখানে গরু দিয়ে আসতে হবে। কথা দিচ্ছি আমি আর আসবে না। ঠিক আছে, কিন্তু মনে রাখিস এই শেষ। এরপর থেকে এখানে এলে তোর আর কোনো রক্ষা নেই। এখন যা এখান থেকে, আর চালাকি করবি না। পিশাচটা চলে যায়। সে রাতে আরও একটা গরু পিশাচের ভোগে চলে যায়। কাকাবাবু রূপী পিশাচটা সেটা খেয়ে চলে যায়। আর কখনো সে ফিরে আসেনি, ঠিক যেমন কাকাবাবু আর ফিরে আসেনি। সেদিনের পর থেকে রুকুমা কখনো আর বাড়ি যায় না, না যায় কাকাবাবুর গোয়াল ঘরে। দূর থেকে কেবল তার কাকাবাবুর আত্মার শান্তি কামনা করে। মানুষটা যেখানেই থাকুক শান্তিতে থাকুক, আর এটাও কামনা করে কেউ যেন আর তার কাকাবাবুর মতো করে এমন পিশাচের খপ্পরে না পড়ে। এই কাকড়াঝালার গ্রামে বেশ অনেক বছর পর এমন বিয়ে দেখা গেল। গ্রামের এক আশ্চর্যকর একের পর এক ঘটনার কারণে কেউই বিয়ে করার সাহস পায় না। আর আজ পালকি করে যাচ্ছে তার স্বামীর বাড়ি। বেশ রাত হয়েছে। গ্রামে এ সময় অনেকেই এখন ঘুমে বিভোর, বলা যেতে পারে প্রায় 10টা বাজে। গ্রামের মানুষের কাছে এটিই যেন মধ্যরাত। শুভঙ্কর বসে আছে তার নতুন বউয়ের পাশেই। দুজনের ভিতরেই যেন এক অস্বস্তি কাজ করছে। দুজনেই বেশ চুপচাপ। তবে হঠাৎ করে শুভঙ্কর তার দুহাত দিয়ে তার বউয়ের ঘোমটাটা খুলতে যাবে এমন সময় তার দুহাত কাঁপছিল। বুকের ভিতর কেমন যেন একটা আলাদা অনুভূতি আর সংকোচ কাজ করছিল। তবু সে মনে বল নিয়ে দুহাত এগিয়ে আস্তে আস্তে ঘোমটাটা খুলতে লাগলো। ঘোমটা খুলতেই সে তৎক্ষণাৎ আতকে উঠল। বাবা, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল আমার। বল বাবা, কি বলবি? বাবা, আমার আসলে পাশের গ্রামের চন্দ্রিমাকে ভীষণ পছন্দ হয়েছে। তোমারও তো বয়স হয়েছে, তাই ভাবছিলাম এইবার বিয়েটা করেই ফেলি। হ্যাঁ, তা তুই ভালোই ভেবেছিস, কিন্তু এ গ্রামের কাহিনী তো জানিসই। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেই রেখেছি। আজ পুরোহিতের সাথে যাব, দিনক্ষণ ঠিক করে আসবো। তা বেশ, যা। তা আমি আর কি বলবো, তোর যেটা ভালো মনে হয় কর। আমার সম্পূর্ণ মত আছে তোর ইচ্ছায়। আচ্ছা বাবা, আমি তাহলে চলি, পুরোহিতের কাছে যেতে হবে। এই গ্রামে বিয়ে হওয়ার পরপরই নববধূর মৃত্যু হয়। কেউ আর নতুন বউ নিয়ে সংসার করতে পারে না। সকলেরই বাসর রাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা, আর তার পরদিন নতুন গৃহবধূর লাশ পাওয়া যায়। এসব কেন হয় তা কেউই জানে না। বিগত অনেকগুলো বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। এই গ্রামে কেউই এই ভয় আর বিয়েই করে না, সকলেই অবিবাহিত রয়ে গেছে। কিন্তু এইবার আর সুবাস ভয়ে দমিয়ে থাকবে না। তার পাশের গ্রামের একটি মেয়ে চন্দ্রিমাকে তার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই যেন ভালোবেসে ফেলেছে। তাকে সে এবার বিয়ে করেই ছাড়বে। তবে প্রত্যেক বিয়ের বাসর রাতেই যে এমন ঘটনা ঘটে, সেটির সমাধান পেতে সুবাস যাচ্ছে এ গ্রামের পুরোহিতের কাছে, যদি তিনি কোনো সমাধান দিতে পারেন এই আশায়। সামনেই মন্দির, সেখানেই ওই পুরোহিত থাকে। সুবাস এক পা দুপা করে ঢুকছে মন্দিরের ভিতর। ঢুকতেই দেখে পুরোহিত বসে আছে। মনে হচ্ছে যেন গভীর ধ্যানে মগ্ন আছেন। তিনি পুরোহিত হলেও এসব বিভিন্ন সমস্যার সমাধান তিনি দেন। তাই কেউ সমস্যায় পড়লে এই পুরোহিতের কাছেই সবাই আসে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই। কে? আমি পুরোহিত মশাই।
সুভাষের কথায় পুরোহিত তার চোখ জোড়া খুলে দিল। সুভাষ বেশ ইতস্তত বোধ করল। কি চাই তোর? পুরোহিত মশাই, আমি বিয়ে করতে চাই, তবে আপনি তো জানেনই সব, এ গ্রামে দীর্ঘদিন যাবৎ কোনো বিবাহ হয় না, আর হলেও পরদিন লাশ পাওয়া যায়। তবে তবে এর শেষ কোথায়? এসব নিয়ে তুই আমার মাথা ঘামাস না, যা ইচ্ছে হয় হতে দে, নয়তো তোর ঘোর বিপদ হবে বলে দিচ্ছি। এইভাবে চললে তো একসময় এই গ্রামে পুরুষের সংকট দেখা দিবে, জনমানবহীন হয়ে পড়বে পুরো গ্রাম, কোনো অস্তিত্বই থাকবে না এই গ্রামের। এসব আর আমি শুনবো না, তুই এখান থেকে চলে যা। এ বিষয়ে আমাকে যা বলেছিস বলেছিস, আর কাউকে কিচ্ছুটি বলবি না। তবে তবে আবার কি? একটি বিয়ের শুভক্ষণ কবে সেটি যদি একটু বলে দিতেন। নিজের বিপদ নিজেই ডেকে আনছিস, তাই তো? তবে কালই আছে একটি শুভ দিন, এখন যা তো এখান থেকে, আমায় আর বিরক্ত করিস না। পুরোহিতের এ কথা শুনে সুভাষ আর কোনো উত্তর দিল না। সে তার মতো চুপ করে বের হয়ে আসে মন্দির থেকে। তার পুরো চোখে মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। সাবধান হতে গিয়েও সাবধান হতে পারল না। এদিকে কালই শুভক্ষণ, বিয়ের সব জোগাড় আয়োজন কাল সন্ধ্যার আগেই করতে হবে। চন্দ্রিমার বাবা মাকেও রাজি করাতে হবে, অনেক কাজ তার। তবে আজ সে কিছুই করবে না, যা করবে কালকে করবে। দেখতে দেখতে বাড়ির সামনে চলে এসেছি, যাই গিয়ে ঝটফট শুয়ে পড়ি, কাল অনেক কাজ বাকি। আজ সারাদিন সুভাষের উপর দিয়ে ভীষণ ধকল গিয়েছে। চন্দ্রিমার পরিবারকে রাজি করিয়ে এত তাড়াহুড়ো করে বিয়ে করে তাকে বাড়িতে আনা ভীষণ কষ্টের ছিল। বেশ ক্লান্ত তার শরীরটাও এখন নেতিয়ে পড়েছে। সে নিজের ক্লান্তি ভাবটা লুকিয়ে এক পা দুপা করে আস্তে আস্তে চন্দ্রিমার পাশে এসে বসল। বিছানায় এক হাত ঘোমটা টেনে চন্দ্রিমা বসে আছে। তার ঘোমটাটি সুভাষ হাত বাড়িয়ে তুলতেই দেখে এক ভয়ঙ্কর বিভৎস চেহারা। সাথে সাথে তার বুকটা যেন খচ করে ওঠে। এ তো আমার চন্দ্রিমা নয়। সুভাষ এমন রক্তমাখা চেহারা দেখে একদম ভরকে যায়। সে মনে মনে আন্দাজ করছিল আজ রাতেই তার সাথে কিছু একটা ঘটবে, আর ঠিক তাই হলো। তার এমন বিভৎস চেহারা দেখে ভয়ে যেন থরথর করে কাঁপছে। চোখ দুটো বড় করে তাকিয়ে রয়েছে তার দিকে। কি তুমি? আমার চন্দ্রিমা কোথায়? সুভাষের মুখে এমন কথা শুনে মেয়েটি হা হা করে হেসে ওঠে। পুরো বাড়ি যেন তার হাসির শব্দে কেঁপে উঠল। কে তুমি? কি চাও? তোদের মৃত্যু। কি কেন? কি করেছি আমি তোমার? অনেক ক্ষতি করেছিস, অকারণে আমার প্রাণ নিয়েছিস তোরা, তাই সকল গৃহবধূকেও আমি ছাড়বো না। না না, এমনটা করো না। আমি চন্দ্রিমাকে ভীষণ ভালোবাসি, তুমি ওকে ছেড়ে দাও দয়া করে। বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। তুই আমাকে দিতে পারবি না, আমি জানি, এ অসম্ভব ব্যাপার। বিশ্বাস করো, আমি পারবো। এভাবে তো নির্দোষ মানুষদের প্রাণ চোখের সামনে চলে যাবে, এ তো মানায় না। আমি চাই এই গ্রামে কোনো পুরুষ মানুষ মারা গেলে তার সহধর্মিণীকে একসাথে যেন চিতায় জ্বালিয়ে না দেওয়া হয় আমার মতো।
বহু বছর আগে আমার বিয়ের দিনে হঠাৎ আমার স্বামীর মৃত্যু হয় বাসর রাতে। এরপর আমার স্বামীর সাথে সাথে আমাকেও তার পাশের চিতায় জ্যান্ত পুড়িয়ে দেয়। এই গ্রামের নিয়ম নাকি এটা? তবে এই অন্যায়ের পর আমার আত্মা কিছুতেই মুক্তি মেলে না। আমার আত্মা ঘুরে বেড়ায় চারদিকে, কিছুতেই শান্তি পায় না। তাই প্রতিজ্ঞা করেছি, এই গ্রামে যারই বিয়ে হবে সেই নবদম্পতিকে আমি মেরে ফেলে আমি আমার প্রতিশোধ নেব। তুই পারবি এই গ্রামের নিয়ম বদলাতে? পারবি? পারবি এই সব মেয়েদের জীবন বাঁচাতে? হ্যাঁ, আমি পারবো। আমি কথা দিচ্ছি এ গ্রামে আর কখনোই এমন হবে না। আমি জানি তুই পারবি না, এটি কেউই পারবে না। তাই তোর সহধর্মিনীকেও আমি ছাড়বো না। দয়া করে ছেড়ে দাও চন্দ্রিমাকে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, এমন আর কখনো হবে না। যদি হয় সেদিনই তুমি প্রাণ নিও, কিন্তু আমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও। বড্ড ভালোবাসি আমি ওকে। ঠিক আছে, যা। এটি কিন্তু মনে রাখিস, আমি আজ গেলাম, তবে তোর কথা যদি তুই না রাখিস সেদিনই তোর স্ত্রীর শেষ দিন হবে। একথা বলেই তার রূপ পাল্টে গিয়ে চন্দ্রিমার রূপে ফিরে আসে। আর সুভাষও তার ভালোবাসার মানুষকে পেয়ে খুশিতে নির্বাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কে রে লাহিড়ী সাহেব, কেমন আছিস? এতদিন পর মনে পড়লো তোর? তা আমি ভালোই আছি। তুই কেমন আছিস কৃষ্ণচন্দ্র? এখনো তোর আগের অভ্যাসটা গেল না। তোরও তো সেই আগের অভ্যাসটাই রয়ে গেল। সেই লাহিড়ী সাহেব বলেই ডাকলি, আর আমি বা কম কি যাই? মাঝে মধ্যে এমন খুনছেটি ভালোই লাগে। তা শোন, প্রায় অনেক দিনই তো বলো টাকা নি, তুই বরঞ্চ সে টাকাটা দিয়ে যা, বা আমি টাকা গুছিয়ে ফেলেছি। আর তোর টাকা কিসের? তোর বিপদ কাটলে একেবারে দিস। না না, তুই না করিস না, আমি টাকা গুছিয়ে রেখেছি। আজই রওনা দিয়ে দে, তোর ঘোরাও হবে, টাকাটাও দেওয়া হবে। না রে, আমার হয়তো হবে না। আমি আমার ছেলেকে পাঠিয়ে দেবো, সে গিয়ে নিয়ে আসবে। আমাকে ডাক্তার অত দূরে জার্নি করতে নিষেধ করেছে। তুই মন খারাপ করিস না, আমি ঠিক হয়ে গেলে তোর সাথে দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে, তোর ছেলেকে তাহলে পাঠিয়ে দিস। অনেক দিন দেখি না তোর ছেলেটিকেও, সেই ছোট্টবেলায় দেখেছি। ঠিক আছে, সময় মতো পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, রাখছি। অর্ক, কোথায় গেলি শুনে যা। হ্যাঁ বাবা, বলো। আজ বিকাল নাগাদ কুসুমপুর যাওয়ার একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে কৃষ্ণের বাড়ি যাবে। তার কাছ থেকে আমি কিছু টাকা পাই, সেই টাকাটা নিয়ে আজ রাত কাটিয়ে কাল সকালে আসি। নয়তো অত রাতে টাকা আনা উচিত হবে না। আচ্ছা ঠিক আছে বাবা। আমি অর্ক, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আজ পর্যন্ত একবারও বাবা মার অবাধ্য হয়েছি কিনা মনে নেই, তাই তো আজও না করতে পারলাম না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হয়ে যাচ্ছে। কুসুমপুরে টাকা নিতে যাচ্ছি, শুনেছি জায়গাটি নাকি গ্রাম অঞ্চল। আমার জানা মতে আমি কখনো সেখানে যাইনি। বাবার বন্ধুকেও আবছা আবছা মনে আছে। বেশ বিরক্ত লাগছে, মনটা টানছে না সেখানে যেতে। কিন্তু কি আর করার, বাবার আদেশ, সেটি তো আর অমান্য করা যায় না। আজ পর্যন্ত তার মুখের উপর একটি কথাও বলিনি, তাই কুসুমপুরে যাওয়ার কথা বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আমার বাড়ি থেকে স্টেশন কাছে হওয়ায় হেঁটেই রওনা দিয়েছি। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসার সময়টাও হয়ে গিয়েছে।
যখন তখন হুইসেল বাজিয়ে ট্রেন আসতে পারে। একথা বলতে না বলতেই হুইসেলের শব্দ শুনতে পেলাম। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন এসে হাজির হলো। আমিও আর দেরি করলাম না, উঠে পড়লাম ট্রেনটিতে। প্রায় অনেকক্ষণ হলো বসে আছি, আশেপাশে এমন কেউ নেই যে একটু গল্প করব। বেশ বিরক্ত লাগছে। আস্তে আস্তে সন্ধ্যাও নেমে পড়েছে। এখনও 2-3 স্টেশন পর কুসুমপুরের স্টেশন। অনেক সময়ের ব্যাপার, পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। একা গ্রামের রাস্তায় কোন দিকে যাব নিজেও জানি না। কৃষ্ণ কাকুর নাম্বারও আমার কাছে নেই। বেশ দুশ্চিন্তা হতে লাগলো। দুশ্চিন্তা করতে করতে হঠাৎ আমার চোখ লেগে আসলো। আমি আর বেশি কিছু না ভেবে চোখ দুটো বন্ধ করে ফেললাম। চোখ দুটো বন্ধ করতেই রাজ্যের ঘুম যেন চোখে এসে জমলো। আমিও সাথে সাথে ঘুমের দেশে হারিয়ে গেলাম। হঠাৎ হুইসেলের আওয়াজে হকচকিয়ে উঠলাম। উঠতেই দেখি ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমিও আর বেশি কিছু না ভেবে ট্রেনে উঠে পড়লাম। বেশ নিশ্চিন্ত হলাম। ভেবেছিলাম হয়তো পুলিশ স্টেশনে নেমে পড়েছি। বাবা, তুমি অর্ক? হ্যাঁ কাকু, কিন্তু কেন? এসো বাবা, আমার সাথে এসো। আমি তোমার কৃষ্ণ কাকু। বেশ বাঁচালেন। এই নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম। এত রাতে কিভাবে কোন দিকে যাব, জায়গাটি তো কিছুই চিনি না, আর কোনো ফোন নাম্বারও নেই। এবার আর চিন্তা করতে হবে না। আমি তোমার বাবার কাছ থেকে জেনেই এইখানে দাঁড়িয়ে আছি। চলো, এখন আমার সাথে চলো। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ কাকু, একটু তো। এই তো 5 মিনিট হাঁটলেই আমার বাড়ি, বেশি দূরে নয়। আচ্ছা, ঠিক আছে। কোথাও কোনো আলো নেই, চারদিকে অন্ধকার। আশেপাশে একটি মানুষও নেই, জনশূন্য এলাকা। কৃষ্ণ কাকুর হাতে থাকা হারিকেনটিও টিমটিম করে জ্বলছে। সে আলোয় পথ ধরে আমি আর কাকু হেঁটে যাচ্ছি। বুঝলে অর্ক, এই কুসুমপুর গ্রামে সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যায়। শহরের মতো 24 ঘন্টা এখানে বিদ্যুৎ থাকে না। তাই বুঝি? তার জন্যই তো এত অন্ধকার। হ্যাঁ, সেই। দেখতে দেখতে বেশ কিছুক্ষণের মধ্যেই কাকুর বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকতেই চারপাশে অন্ধকার আর অন্ধকার, কোথাও কোনো আলো নেই। শুধু কাকুর হাতে টিমটিমে সেই হারিকেনটা জ্বলছে, নয়তো পুরো বাড়িতেই নিছক অন্ধকার। বেশ যেন ভুতুরে ভুতুরে একটা ব্যাপার। তা অর্ক, এসো, ঘরের ভিতরে এসো দেখিনি। কাকুর সাথে আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। ঘরে ঢুকতেই দেখি চারপাশ হলদেটে আলোয় আলোকিত হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে আমি আসবো বলে এটি করে রাখা। বেশ গোছালো চারপাশ। এমন আলোয় বেশ ভালোই লাগছে আমার, যেন গল্পে পড়া একটি গ্রামের বাড়িতে চলে এসেছি। তুমি ফ্রেশ হয়ে এসো, অনেক রাত হয়েছে, খেতে হবে তো। না না, আমি আর আজ খাবো না, পেটটা বেশ ভারী হয়ে আছে। তা বললে কি হয়? কি করে হয় বলো? হ্যাঁ গো, জোর করবেন না। হ্যাঁ, একটু খেতে নেই আমার।
খুব ক্লান্ত হয়ে রয়েছি, একটু ঘুম পাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি বেরিয়ে যাচ্ছি। ঘরের চারপাশে আলো থাকলেও বাতাস নেই, বেশ গরম। গরমে যেন টেকাই যাচ্ছে না, চোখ দুটো বেশ লেগে এসেছে, কিন্তু এই ভ্যাপসা গরমে আর ঘুম আসছে না। কিছুতেই যেন এই গরম আমি আর সহ্যই করতে পারছি না। গরমে অনবরত ছটফট করেই যাচ্ছি। আর ভালো লাগছে না, বাইরে থেকে একটু হাওয়া বাতাস লাগিয়ে আসি। এই গরমে কি আর টেকা যায়? আমি আর থাকতে পারলাম না। বাড়ির বাইরে আসতেই শরীরে ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো। পুরো শরীর যেন একেবারে জুড়িয়ে দিয়ে গেল। বেশ প্রশান্তি পেলাম, তাই আর একটু হাঁটতে লাগলাম। এ গ্রামে আগে কখনো আসা হয়নি, তাই ঠিক করলাম এই রাতে গ্রামটির আশেপাশে ঘুরে দেখব। সেই অনুযায়ী আমিও হেঁটে চলেছি। চারপাশ যেন আগের তুলনায় আরও বেশি অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই, একদম শান্ত নিস্তব্ধ এলাকা। তবে এই গা ছমছমে নিস্তব্ধ এলাকায় হঠাৎ করে চারজন লোককে আমার চোখে পড়ল। খুব মনোযোগ দিয়ে তারা কিছু একটা খেলছে মনে হচ্ছে। আমি বেশ আগ্রহ নিয়ে নিঃশব্দে তাদের দিকে এগিয়ে গেলাম। তবে কেন যায় না, তারা টের পেয়ে সকলে একসাথে আমার দিকে তাকালো। হঠাৎ একজন বলে উঠল, কিনে তুই অর্গনা এবারে তুই কৃষ্ণের বানিয়ে এসেছিস তাই না? তোমরা কি করে জানলে? আমার এই কথা যেন তাদের কাছে বেশ হাস্যকর মনে হলো। সকলে হাসতে লাগলো। তাদের এই হাসি যেন আমার পুরো শরীরকে শিউরে তুলল। পুরো পরিবেশটা যেন কেঁপে উঠল তাদের হাসির আওয়াজে। সব জানি সব, তুই তো তোর বাবার পাওনা টাকা নিতে এসেছিস তাই না? লোকটির কথা পুরো শরীর কাঁপতে লাগলো। মনের ভিতরে এক ধরনের ভয় কাজ করতে লাগলো। এত সব তো আমরা ছাড়া আর কেউ জানার কথা নয়, এই লোকটি এসব কি করে জানলো? মনের ভিতর নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কিন্তু অনুভব করলাম গলা শুকিয়ে এসছে। কণ্ঠস্বর বের করা বেশ মুশকিল হয়ে পড়েছে। কষ্টে বললাম, কে তোমরা? এত কিছু কি করে জানলে? আমরা সব জানি, কখন কোথায় কে আসছে গ্রামে সব জানি। এত কথা কিসের? চল এই ব্যাটারে এখানে ধরে মেরে ফেলি, এই গ্রামে আসার শখ মিটিয়ে দেই একেবারে। মানে এইসব কি বলছো? আমাকে কেন মারবে? হঠাৎই চোখের পলকে তাদের রূপ পাল্টে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তাদের পাগুলো যেন মাটিতে আর পড়ছে না, হাওয়ায় ভাসছে। তাদের এইসব দেখে ভয়টা আমার আরও বাড়তে লাগলো। তাদের পুরো শরীরে রক্তাক্ত হয়ে আছে, সেই রক্তমাখা লাল টকটকে তীক্ষ্ণ চোখে সকলেই তাকিয়ে রইল আমার দিকে। তাদের চোখের তীক্ষ্ণ চাহনিতে যেন প্রাণ বেরিয়ে যাবে। কিভাবে এদের থেকে বাঁচবো কিচ্ছু মাথায় আসছে না। ভয়ে আবার শরীর থরথর করে কাঁপছে। আজই তোকে মরতে হবে আমাদের হাতে, আর বাঁচবি না তুই। এ কথা বলে তারা সকলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি যেন অবুঝের মতো ঠায় দাঁড়িয়ে রইলাম, গলা থেকে আর কোনো স্বর বেরোচ্ছে না। তাদের এগিয়ে আসা দেখে আমার চোখ দুটো ঝাপসা হতে লাগলো, যেন বারবার মনে হচ্ছিল এ যেন আমার সময় ফুরিয়ে এসেছে, এদের হাতেই আমাকে মরতে হবে। কর্ক, এত রাতে এখানে কি করছো? হঠাৎই কৃষ্ণ কাকুর কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। আমি হকচকিয়ে পিছনে ঘুরে তাকালাম। এত রাতে এখানে কি করছো? আমাকে বলে আসনি কেন? ওরা কারা? কোথায় কারা? কাকুর কথা শুনে পিছনে ফিরতেই দেখি আশেপাশে আর কেউ নেই, ফাঁকা জরাজীর্ণ সবকিছু, কোথাও কেউ নেই। কোথায় তারা? কোথায় গেল? এখানেই চারজন লোক ছিল, প্রথমে তারা তাস খেলছিল, তারপর ও বুঝতে পেরেছি, তুমি শান্ত হও, বেশ ভয় পেয়ে গিয়েছো, এসো আমার সাথে।
বহুদিন আগের কথা, এ গ্রামে একজন মোড়ল ছিল। তিনি ভীষণ ভালো লোক ছিলেন, অন্যায় অত্যাচার একদম সহ্য করতেন না। এমনকি এ গ্রামে কেউ নেশা করলে তাকে সোজা মৃত্যুদণ্ড দিতেন শাস্তি হিসাবে। এতে কেউ বাধা দিত না, সকলেই রাজি ছিল এই নিয়মে। তো একদিন রাতে এই 4 জন ছেলে মোড়লের কথা অমান্য করে জঙ্গলে খেলতে আসে তাস। একথা কোনোভাবে মোড়লের কানে গেলে তিনি নিজে এসে তাদেরকে বেঁধে রেখে যায়। এরপর সকালে তাদের বাবা মাকে ডেকে বললে তারাও বলে এমন কুলাঙ্গার সন্তানের আমাদের দরকার নেই। যার সন্তান না খেয়ে থাকলে তার দিকে ফিরেও তাকায় না, এমন সন্তান মরে যাওয়াই ভালো। এসব শুনে তিনি আরও রেগে গিয়ে তাদের গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেয়। এতেই শেষ নয়, এরপর থেকেই শুরু হয় তাদের অত্যাচার। প্রথমে ওই মোড়লকে মারল, তারপর তার পুরো বংশ নির্বংশ করে দিল। এরপর যখনই কেউ একা রাতে এই দিকে আসে তাদেরকেই মেরে ফেলে। তাই রাতে কেউ একা বেরোয় না, আর খুব প্রয়োজন থাকলে এর সাথে 2-3 জন নিয়ে বেরোতে হয়। আজ তোমার ভাগ্য ভালো বলে তুমি সময় মতো বেঁচে গিয়েছ। কাকুর কথা শুনে আমি হা হয়ে গিয়েছি। আমার জন্য মুক্তি কথা বলারই শক্তি নেই। এখনও যেন কিছুক্ষণ আগে ঘটা দৃশ্য আমি ভুলতে পারছি না, সব যেন কাল্পনিক মনে হচ্ছে। আর ভালো লাগছে না প্রতিদিন এইভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতে। ঋণ নেওয়ার সময় সকলে একেবারে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু দেওয়ার সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। সব সময় গিয়ে এগুলি আর ভালো লাগে? আমার নাম মতিন। এই ভোর সন্ধ্যাবেলা যেতে হচ্ছে পাওনাদারদের কাছ থেকে টাকা তুলতে। কি আর করব, সময় মতো টাকা তুলতে না পারলে আবার আমার বেতন কাটা পড়বে। এমনিতে যে বেতন পাই তাতেই মাসের শেষে টানাটানি পড়ে যায়, আর টাকা কেটে নিলে কি যে একটা দুরবস্থা হবে কে জানে। তাই নিরুপায় হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা তুলতে হচ্ছে। আর এই মুকেশ বাবু কি আর বলবো, একেবারে ঘাড়তার একটা লোক। ঋণ নেওয়ার পূর্বে উনি এমন করে যেন টাকা না পেলে মরেই যাবে, আর যেই টাকা পেয়ে যান ওনার রূপ মুহূর্তেই বদলে যায়। তবে বারবার বলি ঠিক মতো দিতে পারবেন তো? উনি প্রত্যেকবার টাকা তোলার সময় বলেন যে ঠিক মতো পরিশোধ করতে পারবো, কিন্তু টাকা নেওয়ার সময় হয়ে গেলে তার খোঁজ আর পাওয়া যায় না। বারবার এই একই কাহিনী করে। কেন যে ঋণ দেয় এই লোকটাকে, এখন পেরেশানিটা আমাকে পোহাতে হচ্ছে। যাকগে, এবার যা করেছি, এরপর এই ভুল আর দ্বিতীয়বার করব না। এই যে মুকেশ বাবুর বাড়িটাও পেয়ে গেছি, যাই দেখি উনি আছেন কিনা। মুকেশ বাবু বাড়ি আছেন? কেউ কি বাড়ি আছেন? আমি প্রায় পরপর ডেকেই গেলাম, কিন্তু প্রত্যুত্তরে কোনো সাড়াই পেলাম না। তবে আমিও হার মানার পাত্র নই, আজ টাকাগুলো নিয়েই যাব। মুকেশ বাবু, বাড়ি আছেন আপনি? এইবারেও কোনো সাড়া নেই। তবে বাড়ির বাহিরে দরজাটা তালা দেওয়াও নেই, তার মানে নিশ্চিত বাড়িতে কেউ না কেউ আছে, কিন্তু কথা বলছে না। আজব মানুষ তো বাবু, সাড়া দিচ্ছেন না কেন? ঘুমিয়ে পড়েছ নাকি? ঘর থেকে বের হওয়ার সময় দিবে তো নাকি? একে ধারে কি ডেকে গেলেই হয়? কি হয়েছে শুনি? কি হয়েছে মানে? আজ 5 তারিখ হয়ে যাচ্ছে মাসের, কোনো খেয়াল আছে আপনার? গতকাল টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছেন? ও আপনি, আমি ভেবেছি হয়তো গ্রামের কোনো ছেলে চোকরা। আসুন, ভেতরে আসুন। এইভাবে বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ভালো লাগছে না। না না, আজ আর ভিতরে যাব না। আমার পাওনার টাকাগুলো আমাকে দিলে আমি উপকৃত হব। আমি জানি আজ চলতি মাসের 5 তারিখ, কিন্তু হাতে একটা পয়সাও নেই। কি দেব? আমি ঠিক পরের মাসে দিয়ে দেবো। হ্যাঁ, আর আসতে হবে না। এইভাবে আর কতদিন আপনি আমায় ঘোরাবেন? হ্যাঁ বলেন তো মুকেশ বাবু, আপনি টাকা না দিলে তো আমার বেতন কাটা পড়ে। বোঝার চেষ্টা করুন একটু। বুঝতে পেরেছি, কিন্তু হাত পা যে একদম বাঁধা। কটা টাকাই তো মাত্র আছে, সেটিও ছেলের স্কুলের বেতন দিতে হবে।
আর রোজগারও তেমন একটা নেই। দয়া করে এই মাসটা একটু সময় দিন, আমি পরের মাসে ঠিক পরিশোধ করে দেব। না না, এইভাবে চলে না, আজই আপনাকে দিতে হবে। আপনি সময় মতো টাকা দিতে না পারলে আপনার ঋণ নেওয়ার আগে সব ভাবা উচিত ছিল যে আপনি পারবেন না। দয়া করে আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক পরের মাসে দিয়ে দেব। মাত্র কটা টাকা, এটাও যদি দেই স্ত্রী সন্তানকে না খেয়ে মরতে হবে। এত সব আমি জানি না মুকেশ বাবু, পাওনা টাকা আপনাকে দিতেই হবে। আর আমার তো টাকা না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। আমারও সংসার আছে, আপনি টাকা না দিলে যে আমার টাকা কেটে নিবে? আমার সংসারও তো বউ বাচ্চা আছে নাকি, আমারও তো চলতে হয় নাকি? সবই বুঝতে পেরেছি, তবে কি আর করার, শেষ সম্বলটুকু তাহলে নিয়ে যান। যাক, এখন একটু স্বস্তি পেলাম। এত কিছুর পর যে রাজি হয়েছে এটাই অনেক। এই নিন টাকা। ধন্যবাদ আপনাকে, এত দূর আসা সার্থক হলো। তাহলে আমি আসি মুকেশ বাবু। ঠিক আছে। আজ বেশ পেরেশানি হয়ে গেল, তবে টাকাটা যে হাতে পেয়েছি এটাই অনেক। এই লোকটির রোজগার কাহিনী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে পড়েছি। যতবার ঋণ নেয় ঠিক ততবারই একই কাহিনী শুরু করে। তবে এবারই শেষ, আর কোনো রকম ঋণ আমি তাকে দিতে পারবো না। আর এইদিকে আমারও বেশ রাত হয়ে গেল, বাড়ি ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। আর এইদিকে বেশ শীত পড়েছে। আজ আবার এর মধ্যে বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হয়ে চারপাশ থই থই করছে। কখন জানি পা পিছলে পড়ে যাব তার কোনো হদিশ নেই। আর হালকা হালকা শীতে পুরো শরীর হিম ঠান্ডা হয়ে গেছে। শীতে যেন থরথর করে কাঁপছি। পরনেও কোনো মোটা কাপড় নেই যে একটু রেহাই পাবো। চারদিকটাও কালো কুয়াশায় যেন ঢেকে পড়েছে। রাতে তো আর কুয়াশা দেখা যায় না, তাই কালো অন্ধকারে কুয়াশার আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশে একটি আলোরও দেখা নেই। সব কিছু শান্ত, নীরব, ছিমছাম করছে। কোনো মানুষের হাঁটার শব্দও যেন পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ এই রাতে একা হাঁটতেও কেমন জানি লাগছে। তবে এই অনুভূতি কিসের তা প্রকাশ করা যাবে না। হয়তো কিছুটা আতঙ্ক আর কিছুটা ভয়ের। তবে কেন ভয়ের, এই উত্তর আমার কাছে নেই। তবে এইসবের ভিতরে হুট করে মাথায় আসলো, খেয়াঘাটে কি এখনো কোনো নৌকা আছে? আজকের পরিবেশ দেখে তা তো মনে হচ্ছে না। আর কোনো মাঝি থাকবে বলেও তো মনে হচ্ছে না। তবে মাঝি না থাকলে কোথায় যাব আমি? বেশ চিন্তায় পড়ে গেলাম। চিন্তিত নির্বেকার ভঙ্গিতে হেঁটে চলেছি গন্তব্যে। তবে আজ বাড়ি ফিরতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। বেশ বিপাকে পড়লাম তো। এই নদী পার হবো কি করে? সাঁতার কেটে পার হওয়া তো একেবারেই অসম্ভব। ওইদিকে ছেলেটাও অসুস্থ, গিন্নি একা। তবে কি আমার দুঃসম্পর্কের কাকার বাড়িতে গিয়ে উঠবো? কিন্তু এই রাতে কাউকে বিরক্ত করাটাও তো ঠিক হবে না। ছেলেটাও অসুস্থ। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে কোনো নৌকা আসে কিনা। লোকটার জন্য বেশ বিপদ হলো আমার। তবে একটু হয়রানি হলেও যে চাকরিটা রক্ষে পেয়েছে এটাই ভেবে স্বস্তি। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল দূরে একটি নৌকা আসছে। কুয়াশার কারণে তাই স্পষ্ট নয়, তবে বেশ বুঝতে পারছি ওটা একটা নৌকা। যাক, এইবার উপরওয়ালা তাহলে মুখ তুলে তাকিয়েছেন। প্রায় খানিকক্ষণের মধ্যেই নৌকাটা কিনারায় পৌঁছে গেল। নৌকায় রাখা ছোট হারিকেনটাও টিমটিম করে জ্বলছিল। আমি মাঝিকে বললাম, ও মাঝি, আমাকে একটু নদীটা পার করিয়ে দাও না, বেশ উপকার হতো। একথা শুনে মাঝি কোনো উত্তর দিল না। আমিও আর কিছু না বলে উঠে পড়লাম। নৌকাতে উঠতেই মাঝি আর দেরি না করে নৌকাটা ছেড়ে দিল।
ফাঁকা নিস্তব্ধ নদীর মাঝ বরাবর নৌকাটি ভেসে যাচ্ছে, কুয়াশাতে বেশ ঢেকে রয়েছে চারপাশ। ঠিক তখনই হঠাৎ করে হারিকেনের টিমটিম আলোয় আমার চোখ পড়ল নৌকার ছাউনির নিচে। চোখ পড়তেই যেন আটকে উঠলাম। এত রাতে এইটা কার লাশ? এই লাশটির সাথে কেউ নেই বা কেন? আমি কৌতূহলবশত মাঝিকে জিজ্ঞাসা করলাম, লাশটি কার? কিন্তু মাঝি কোনো উত্তর দিল না। মনে হলো তার কানে কোনো শব্দই পৌঁছায়নি। কিন্তু আমি নাছোড় বান্দা, আবারও বললাম, মাঝি, নৌকাতে কার লাশ? আপনার পরিচিত কেউ? তবু কোনো উত্তর পেলাম না। নৌকাটি এতক্ষণ প্রায় মাঝ বরাবর চলে এসেছে। নদীর মাঝখানে আসতেই চারপাশটা আরও বেশি থমথমে হয়ে গেল। হঠাৎ এক দমকা হাওয়াতে প্রবল বেগে নৌকাটি পার করে যেতেই লাশটির মুখের কাপড়টা সরে গেল। লাশটির মুখের দিকে তাকাতেই আমার বুকটা চিরিত করে উঠল। লাশটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। পুরো চোখ মুখ রক্তে মাখা, একেবারে যেন থেতলিয়ে গেছে। এমন লাশ আমি জীবনে কখনো দেখিনি। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো, বুকের ধকধকানিটাও বাড়ছে। নদীর একেবারে মাছ বরাবর এসে আমি পৌঁছেছি। কোনো দিকে যেতে পারছি না। হ্যাঁ, আমার গলাটাও ভারী হয়ে আসছিল। কোনো রকম মাঝিকে বললাম, লোকটা কি অ্যাক্সিডেন্ট করেছে? আজব লোক তো বটে, কোনো উত্তর দিচ্ছে না। বোবা নাকি? আমি আর কিছু বললাম না। এদিকে আমার প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা। স্থির হয়ে বসে থাকতেও পারছি না। এরই মধ্যে পারে পৌঁছে গিয়েছি। আমি তড়িঘড়ি করে নামতেই ঠিক এমন সময় মাঝি বলল, চুপচাপ বসে পড়, কোথাও যেতে পারবি না তুই। মানে? কেন চিনতে পারছিস না? কে আপনি? কেন তোর মনে নেই? খোকন মিয়া নামে একজন মাঝবয়স্ক লোককে যা নয় তাই বলে অপমান করেছিলি শুধুমাত্র কটা টাকার জন্যে। আমি ঠিক সেদিন থেকে এমন দিনের অপেক্ষায় রয়েছি। আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আজ তুই মরবি ঠিক আমার মতনই। মানে তুমি মৃত? তবে নৌকা চালাচ্ছ কি করে? হ্যাঁ, আমি মৃত, আর তোকেও মৃত বানাবো। তোর অবমানায় আমি রাগের বশে আত্মহত্যা করে বসি। তারই প্রতিশোধ আমি আজ নেব। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি সাধারণ একজন কর্মচারী। আমার কাজই পাওনাদারদের কাছ থেকে টাকাটা তোলা। দয়া করে ছেড়ে দাও। না, আজ তোর রেহাই নেই। না, দয়া করে ছেড়ে দাও আমায়। বাঁচাও, কেউ বাঁচাও। কে? স্যার, এত রাতে আপনি এখানে কি করছেন? আপনি এখানে? হ্যাঁ, নদীর পথ ধরেই আমার বাড়ি ফিরতে হয়। তবে এত রাতে আপনি এখানে কার সাথে কথা বলছেন? রণজয় বাবুর কথায় আমি মাথা ঘুরে তাকাতেই দেখি আশেপাশে কেউ নেই, সেই মাঝি নেই। বেশ হকচকিয়ে গেলাম। তবে এতক্ষণ যা ঘটল তা কি নিছকই কল্পনা? তবে এ কি করে সম্ভব? কি হলো, কথা বলছেন না যে? তবে বেশ চিন্তিত দেখাচ্ছে আপনাকে। কোনো সমস্যা? না, মানে আমি একটু আপনাদের বাড়ি নিয়ে যাবেন আমাকে? অবশ্যই, আসুন না স্যার। এখন বলুন তো কি হয়েছে? কিছু লুকাবেন না আমার কাছে। আপনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে।
আমি আর লুকাতে পারলাম না, সব কথা রণজয় বাবুকে খুলে বললাম। আমার কথাগুলো শুনে তার চোখ দুটো কপালে উঠে গেল। তিনি আমার মতো বেশ হকচকিয়ে উঠলেন। তারপর আমাকে বললেন, এক কাজ করুন, আজ আপনি আমার বাড়িতেই থেকে যান, নিজের বাড়ি আর ফিরতে হবে না, এখানেই থেকে যান। তবে এরপর আর কোনো রাতে খেয়া ঘাটে আসবেন না।